এই মুহূর্তে পুরাতন মার্কেটে আপনি যদি 50,000 টাকার কমে একটা ডিভাইস কিনতে চান তাহলে খুবই পপুলার একটা চয়েস হলো S22 প্লাস। আবার এই সেম বাজেটে আপনি কিন্তু S23 FE কিনতে পারবেন, যেটা আরও 1 বছর পরে লঞ্চ হয়েছে, অর্থাৎ 2023 সালে, এবং S22 প্লাস কিন্তু 2022 সালে লঞ্চ হওয়া। এবং এই দুইটা ফোন এখন প্রিয়ন মার্কেটে 45,000 টাকার আশেপাশে কিনতে পারবেন। তবে প্রশ্ন হলো এই দুইটা ফোন থেকে আপনি কোনটা কিনবেন, ইভেন এই বাজেটে এই দুইটা থেকেই আসলে কি বেস্ট নাকি অন্য কিছু আছে, সব বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝাই দেবো। তাহলে 50,000 টাকার বাজেটে একটা বেস্ট ডিভাইস কোনটা সেটা কিন্তু আপনারা চুজ করে নিতে পারবেন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি MK মোবাইল পয়েন্টকে ধন্যবাদ দিতে চাই। তারা আমাকে এই রিভিউ ইউনিট প্রোভাইড করেছে। তাদের কাছ থেকে এই ফোন বা যে কোনো ব্র্যান্ড নিউ ফ্ল্যাগশিপ টিয়ন ফোন যদি আপনারা কিনতে চান কন্ট্যাক্ট করতে পারেন। ইভেন আপনার হাতের পুরাতন ফোন কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিতে পারেন। তাদের বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনার চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এবার এই স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস এবং S23 প্রথমে ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, কারণ স্যামসাং ফোনগুলোর একটা বিশেষত্ব হলো তাদের বেস্ট ইন্ডাস্ট্রি লিডিং ডিসপ্লে। তো এই দুইটা ফোনেই কিন্তু সেম সাইজ দেখা যায় পাশাপাশি রাখলে, তবে এখানে ডিসপ্লে সাইজে কিন্তু তফাৎ আছে। S22 প্লাসে আপনি পাচ্ছেন 6.6 ইঞ্চির একটা ডিসপ্লে, এদিকে S23 FE তে 6.4 ইঞ্চি ডিসপ্লে। তো ডিসপ্লে সাইজের ডিফারেন্স হওয়ার পরেও ফোনের সাইজ কিন্তু অলমোস্ট একই রকম রয়েছে। তার কারণ হচ্ছে S22 প্লাসের ডিসপ্লের আশেপাশে যে ন্যারো চিন বেজেলটা রয়েছে সেটা কিন্তু S23 FE তে নাই। S23 FE দেখলে একটা এখনকার মিড রেঞ্জ লোয়ার বাজেটের ফোনের মতো মনে হয়। এই 2024 সালে এসে অ্যাটলিস্ট এই জিনিসটা আসলে মানিয়ে নেওয়া কষ্টকর। এবং এই দুইটা ফোনের যে ডিসপ্লে রয়েছে দুইটাই কিন্তু খুবই ভালো ডিসপ্লে। দুইটাতেই ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে আছে, 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যেতে পারে, HDR10 সাপোর্ট করে, এবং যে ব্রাইটনেস আছে দুইটাতেই আপনি প্রপার লাইটে ব্যবহার করতে পারবেন। যদিও খাতা কলমে পিক ব্রাইটনেস S22 প্লাসে আছে। S22 প্লাসে আপনি গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন পাচ্ছেন, এদিকে S23 FE তে অনলি গরিলা গ্লাস 5। সো এখানে বেটার প্রোটেকশন কিন্তু S22 প্লাসে আছে, এবং ওভারঅল প্রিমিয়াম একটা ফিল কিন্তু ডেফিনেটলি আপনি S22 প্লাস থেকে পাচ্ছেন। তবে এখানে দুইটাতে আপনি ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন, দুইটাই ছোট ক্যামেরা কাট আউট। তবে S23 FE ক্যামেরা কাট আউটের পাশে একটা গোল সাদা সার্কেল দেওয়া আছে, যে কারণে অলওয়েজ এই জিনিসটা ভিজিবল থাকে যে এখানে একটা ক্যামেরা কাট আউট আছে। বাট S22 প্লাসেরটা একটা মানে ডিসপ্লের সাথে ব্লেন্ড হয়ে থাকে, যে ব্ল্যাক স্ক্রিন থাকলে বোঝাই যায় না যে ওখানে একটা ক্যামেরা কাট আউট আছে। তবে এই দুইটা ক্যামেরার সেন্সরে আপনি কিন্তু ফেস আনলক করতে পারবেন, এবং এই দুইটারে আপনি নিচের দিকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। তবে S22 প্লাসের জায়গাটা খুবই কমফোর্টেবল একটা জায়গায়, এবং এখানে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। এদিকে S23 FE তে একটু আনকমফোর্টেবল জায়গায় নিচের দিকে, এবং এটা একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, বাট দুইটারই স্পিড কিন্তু ভালো আছে। এবং যদি আমি ব্যাক সাইডে দেখি, দেখেন এই দুইটাতে ব্যাক সাইডেও একটা ব্যাপক পরিবর্তন আছে। কারণ কি S22 প্লাসের যে ব্যাক সাইডের গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফ্রস্টেড গ্লাস, একটা প্রিমিয়াম ফিল এখানে পাওয়া যায়। এদিকে একটা গ্লসি ফিনিশ কিন্তু S23 FE তে পাচ্ছেন, এবং এইটা দেখতে বা এটা হাতের ময়লাও খুব সহজে দাঁড়িয়ে যায়। সো এটা আসলে অ্যাজ প্রিমিয়াম অ্যাজ S22 প্লাস না। তবে এই দুইটা ফোনেই কিন্তু আপনি ওয়্যারলেস রিভার্স চার্জ পাচ্ছেন, এবং এখানে 3টা করে ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, এবং ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন। তো ক্যামেরা বাম্প S22 প্লাসেরটা কিন্তু এই 2024 সালে এসে আপনি খারাপ বলতে পারেন না। বাট স্যামসাংই কিন্তু তাদের নিজেদের ফোনগুলোই তারা দ্রুতই এটা পুরাতন ডিজাইন করে ফেলেছে, কারণ তারা এই সময়ে বছর বছর ডিজাইন চেঞ্জ করতো। সেই হিসেবে এটা একটা ওল্ডার ডিজাইন, বাট স্টিল এই 2024 সালে এসে ইন্ডিভিজুয়ালি এই ডিজাইনটাকে কিন্তু খারাপ বলতে পারেন না। এদিকে একদম লেটেস্ট ডিজাইনটা ক্যারি করতেছে S23 FE। সো এটা পার্সোনাল প্রেফারেন্স, বাট ক্যামেরার বিস্তারিত ক্যামেরা সেগমেন্টে বলবো। এবং এই দুইটা ফোনে যে ফ্রেম দেখতে পাচ্ছেন দুইটাতেই কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে, বাট মোর টাফার এবং আর্মার অ্যালুমিনিয়াম কিন্তু ব্যবহার করা হয়েছে S22 প্লাসে। সো এইটা একটু বেশি প্রিমিয়াম ফিল আপনাকে দিবে, এবং প্রোটেকশনও কিন্তু দিচ্ছে। এবং এই দুইটা ফোনে যদি সাইড বাই সাইড দেখায়, আমি ডান সাইডে পাওয়ার বাটন, উপরে ভলিউম বাটন, এবং একদম নিচে এখানে আপনি একটা করে টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন। এবং এখানে 45 ওয়াট সাপোর্ট করা হলো S22 প্লাসে, এবং 25 ওয়াট সাপোর্ট করে S23 FE তে। সো এখানে বেশি ফাস্ট চার্জ কিন্তু আপনি S22 প্লাসে করতে পারবেন। এবং S22 প্লাসে আপনি নিচের দিকে এখানে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এখানে একটা সিম, কোনটায় ডুয়াল সিম এবং কোনটা ই সিম। সো ওভারঅল ডুয়াল সিম আপনি ব্যবহার করতে পারবেন। এদিকে S23 FE উপরের দিকে আপনি একটা সিম স্লট দেখতে পাচ্ছেন। এই দুইটা ফোনেই কিন্তু আপনি ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন, এবং উপরে একটা করে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, এবং বাম সাইডে কিছুই নাই, এটা স্যামসাং এর ডিজাইন। সো এই দুইটা ফোনের ডিজাইন অলমোস্ট সিমিলার হইলেও প্রিমিয়াম এক্সপিরিয়েন্স বা প্রিমিয়াম ম্যাটেরিয়াল কিন্তু ব্যবহার করা হয়েছে S22 প্লাসে, যে কারণে এইটা আমি সাজেস্ট করবো ডিজাইন বা ডিসপ্লের দিক থেকে যদি কেউ প্রিফার করে একটা ফোন কিনতে চান। এবং যদি এই দুইটা ফোনের পারফরমেন্সের কথা বলি, দেখেন এই দুইটা ফোনেরই স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর একটা করে ভার্সন পেয়ে যাবেন, এবং একটা এক্সোনাসের ভার্সন পেতে পারেন। তো যে কোনো একটাই কেনেন না কেন আপনি এই দুইটাতে ভালো পারফরমেন্স পাচ্ছেন। তবে মোস্টলি যদি আপনারা স্ন্যাপড্রাগন পেয়ে যান তাহলে এক্সোনাস কিনবেন না। বাট এই দুইটা ফোনের যে পারফরমেন্সের ব্যাপার, আমি মোস্টলি এখন আপনাদেরকে বলতে পারি, আপনারা যদি S21 এর পরে যে কোনো ফোন কেনেন স্যামসাং এর,
আপনি যে কোনো কাজ ইজিলি করতে পারবেন এবং ভালো পারফরমেন্স পাবেন। তবে স্যামসাংয়ের একটা ব্যাপার, সেটা কিন্তু আপনারা সবাই কম বেশি হয়তো জানেন, বা যারা জানেন না তাদের জন্য বলে রাখি, এই ফোন কিন্তু অনেক হিটিং করে। বাট হিটিং করার জন্য কোনো প্রবলেম নাই, বাট স্টিল আপনাকে জিনিসটা জেনে নিতে হবে, কারণ নাহলে পরে কিনলে অনেক হিটিং করলে আপনার হয়তো মেজাজ খারাপ হয়ে যাইতে পারে। তবে এই দুইটা ফোনেই কিন্তু প্রিটি ক্যাপাবল প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই দুইটাতে 8GB করে র্যাম পেয়ার করতেছে, সাথে One UI একদম লেটেস্ট সফটওয়্যারও চলতেছে। সো গ্রেট সফটওয়্যার এক্সপিরিয়েন্স, সাথে স্মুথ ইউআই পাবেন, কারণ কি এই দুইটাতে যে ডিসপ্লে রিফ্রেশ রেট রয়েছে সেটা কিন্তু 120 হার্জ, এবং এটা যথেষ্ট ভালোভাবে স্যামসাং ইউটিলাইজ করতে পারে। এবং পারফরমেন্স সেন্ট্রিক ফোন চাইলে আপনারা দুইটা থেকে যে কোনো একটা কিনতে পারেন এই মুহূর্তে 2024 সালে এসে। ইভেন আরও 2-4 বছর কিন্তু এই দুইটা ফোন পারফরমেন্স সেগমেন্টে আপনাকে হতাশ করবে না। এই দুইটা ফোনই কিন্তু পারফরমেন্সের দিক থেকে যথেষ্ট ভালো। এবং যদি ক্যামেরার সেগমেন্টে কথা বলি, দেখেন ক্যামেরাতে এই দুইটাতেই আপনি 3টা করে সেন্সর পাচ্ছেন, এবং আলট্রা ওয়াইড সেন্সর যেটা আছে সেটা আমি একদম সেন্সর বাই সেন্সর যদি বলি, এখানে আপনি 12 মেগাপিক্সেলের করে একটা আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন, এবং এই দুইটার যে ফোকাল লেন্থ সেটা একই, এবং এই দুইটার পিকচার কোয়ালিটি আমার কাছে একদম কোনো ডিফারেন্স আমি লিটারেলি পাই নাই। যে কোনো কন্ডিশনে আমি ছবি তুলেছি, খুব হাইলাইটেড, লো লাইটেড এবং কন্ট্রাস্টি লাইটেই ছবি তুললে অলমোস্ট একই রকম ডিটেইল পেয়েছি। এবং এই দুইটা ফোনের ক্যামেরার এক্সপিরিয়েন্স বা ওভারঅল ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলে এই দুইটা ফোনেরই ইনডেপথ রিভিউ দুইটাতে আলাদা আলাদা করে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ক্যামেরা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, কারণ কি এই দুইটা ফোন একটা প্রুভেন ফোন, দুইটারই ক্যামেরা ভালো। তবে এই দুইটা ফোনের ডিফারেন্স আমি আলট্রা ওয়াইডে কোনোটাই পাইনি। খুবই ভালো ছবি তুলতে পারে, ডাইনামিক রেঞ্জ ক্যাপচারও ভালো করতে পারে, ইভেন ভালো কালারও কিন্তু এটাতে আসে। এবং এই দুইটা ফোনের যে মেইন সেন্সর আছে সেটাতে আপনি 50 মেগাপিক্সেলের করে একটা সেন্সর পাচ্ছেন, দুইটাই একই সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং এই দুইটা সেন্সর দিয়ে আপনি অলমোস্ট একই রকম ছবি পাবেন। আমি আসলে অ্যাক্রস অল দ্য সেন্সর এরকমই এক্সপিরিয়েন্স পেয়েছি, মানে এখানে কোনো ডিফারেন্স আমি পাই নাই। এখানে আপনি লো লাইটে ছবি তোলেন, খুব ফাস্ট শাটারে ছবি তুলতে পারে, ডে লাইটে ছবি তুললে তো কোনো কথাই নাই। অর্থাৎ ওভারঅল এই দুইটা ফোনের মেইন সেন্সর দিয়ে আপনি অলমোস্ট একই রকম পিকচার পাচ্ছেন। তবে সেটা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স বলতে পারেন, বা এই বাজেটে আপনি যদি পিক্সেল 7 প্রোর কথা চিন্তা করেন সেখানে একটু কম্প্যারিজন করে দেখার ব্যাপার আছে। বাট রাইট নাও এখনও পর্যন্ত এই দুইটা ফোন এই বাজেটের মধ্যে কিন্তু বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে, এবং সেই জিনিসটা কিন্তু মেইন সেন্সরের আপনি দেখতেই পারবেন ছবি তুলতে গেলে। এবার আসি থার্ড লেন্সের কথা। দেখেন এই দুইটা ফোনের যে টেলিফটো লেন্স রয়েছে তার মধ্যে একটু ডিফারেন্স আছে, অর্থাৎ S22 প্লাসে আপনি 10 মেগাপিক্সেলের একটা সেন্সর পাচ্ছেন, এবং যেটার ফোকাল লেন্থ হলো 70 mm। এদিকে S23 FE-তে আপনি 75 mm এর একটা ফোকাল লেন্থের লেন্স পাচ্ছেন, এবং সেইটার মেগাপিক্সেল হলো 8। সো এই দুইটা ফোনের টেলিফটো লেন্সে আমি একটু তফাৎ পেয়েছি, যেটা আমি মেইন এবং আলট্রা ওয়াইডের লেন্সে পাইনি। এই দুইটা ফোনের ফোকাল লেন্থের একটু ডিফারেন্স সামান্য একটু আছে, তবে আপনি স্লাইটলি বেটার ডিটেইল এবং ফাস্ট শাটারে ছবি তুলতে পারবেন, এবং ভালো ফোকাস পাবেন S22 প্লাসে, যেটা কিন্তু S23 FE একটু লো লাইট হলে বা একটু কন্ট্রাস্টেড লাইট হলে এটা মিসিং করে। মোস্টলি রাতের বেলায় ছবি তুলতে গেলে এই প্রবলেমটা হয়। তো এখানে সামান্য একটু ডিফারেন্স আছে, বাট সেইটা আসলে একদম মানে নর্মাল লাইটে বা আপনি যদি একদম নর্মাল ইউজার হয়ে থাকেন সেটা হোপফুলি আপনি দেখতে পারবেন না, এবং আই বিলিভ এই দুইটা ফোন কেউ পাশাপাশি ব্যবহারও করবেন না। সো এই জিনিসটা নিয়ে আসলে প্রবলেম হবে না। যখন ইন্ডিভিজুয়াল একটা ফোন ব্যবহার করতে থাকবেন তখন এই জিনিসটা নিয়ে আসলে কেউ কোনো প্রবলেম ফেস করবেন না। এবং এই দুইটা ফোনের যে 3টা লেন্সেরই আপনি নর্মাল ফটোগ্রাফির এক্সপিরিয়েন্সে কিন্তু খুব বেশি তফাৎ পাচ্ছেন না। 19-20 টাইপের সামান্য 1% ডিফারেন্স এখানে আছে, এবং সেটাও কিন্তু বেটার হবে S22 প্লাসে। সো এবার আসি যে পোর্ট্রেট ছবির এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখেন এখন আমরা একটা ফোন কিনলে আমাদের পোর্ট্রেট ছবি তোলার কিন্তু অনেক প্রায়োরিটি থাকে, এবং ডেফিনেটলি এই জিনিসটা আসলে সবারই এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। DSLR লেভেলের ছবি তোলার জন্য ফোনই আমরা ব্যবহার করি। সো এই দুইটা ফোন থেকে আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারবেন খুব ভালোভাবে। এবং যদি আমি এখানে সেন্সর বাই সেন্সর ফোন আলাদা করে বলি, দেখেন S22 প্লাসে আপনি অনলি 3x-এ পোর্ট্রেট তুলতে পারবেন, এবং 1x-এ মিডিলে কিন্তু 2x-এ পোর্ট্রেট তুলতে পারতেছেন না, যেটা S23 FE-তে কিন্তু আপনাকে দিচ্ছে। অর্থাৎ 1x-এ পোর্ট্রেট তুলতে পারতেছেন, 2x-এও পোর্ট্রেট তুলতে পারতেছেন, যেটা মেইন সেন্সরকে ডিজিটালি জুম করে আপনাকে একটা ফোকাল লেন্থ দিচ্ছে, এবং 3x-এ পোর্ট্রেট। তো 3x-এ এটা কিন্তু আরও বেশি টাইট ফোকাল লেন্থ। সো পোর্ট্রেট তুলতে গেলে বেশি টাইট ফোকাল লেন্থ বেশি রেকমেন্ডেড, সেটা সবাই কম বেশি জানেন। তবে পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স আমি বেটার পেয়েছি S22 প্লাসে, বিকজ এইটাতে বেশি ডিটেইলড পিকচার দিতে পারে। যেটা আমি কম্পেয়ার করে দেখেছি S23 FE-তে একটু সফটওয়্যার পিকচার অলওয়েজ প্রোভাইড করে, এবং যদি একদম লো লাইটে যান তাহলে টেলিফটো যে লেন্সটা আছে সেটা অলমোস্ট S23 FE-র সাথে S22 প্লাসে কম্পেয়ারও করা যায় না, কারণ S22 প্লাসে অনেক বেটার পিকচার পেয়েছি। এবং পোর্ট্রেটগুলো স্যাম্পল দেখে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, তবে S22 প্লাসে কিন্তু অনেক বেটার শার্প পিকচার আমাকে দিয়েছে, এবং এই পোর্ট্রেট সেগমেন্টে ডেফিনেটলি এগিয়ে ছিল S22 প্লাস, যদিও এখানে একটা ফোকাল লেন্থের মিসিং আছে। তবে যদি আপনি S23 FE-র কথা ইন্ডিভিজুয়াল চিন্তা করেন তাহলে প্রপার লাইটে ঠিকঠাক আছে, এবং
একটু শার্পনেসের ঘাটতি আছে, সেটা হয়তো এডিট করে আপনারা ঠিক করে নিতে পারবেন। তবে যদি আপনি লো লাইটের 2x ছবি তোলেন তাহলে একটু বেটার পোর্ট্রেট পাওয়া যায়, এবং ওভারঅল পোর্ট্রেট সেগমেন্টে ডেফিনেটলি আমি S22-কে আগায় রাখবো, কারণ এটার পিকচার কোয়ালিটি অলওয়েজ আমি বেটার পেয়েছি। এবং যদি সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন দুইটাতেই 10 মেগাপিক্সেলের করে একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং এই দুইটার পিকচারের যে ডিফারেন্স আমি পেয়েছি সেটা কিন্তু নর্মাল ফটোগ্রাফিতে আমি পাইনি, বাট এই সেলফিতে এসে আমি এই ডিফারেন্সটা নোটিস করেছি। সেটা হচ্ছে শার্পনেসের ব্যাপক ঘাটতি রয়েছে S23 FE-তে কম্পেয়ার টু S22+, বাট ইন্ডিভিজুয়ালি যখন আপনি S23 FE দেখবেন তখন কিন্তু এটা আপনি নোটিস করবেন না, বাট যখন পাশাপাশি দেখবেন তখন দেখবেন যে ব্যাপক একটা পরিবর্তন রয়েছে। S22+-এর স্যামসাংয়ের যে চিরাচরিত ব্যাপার সেটা হচ্ছে যে খুব শার্প পিকচার দিবে বাট ফেসটাকে স্মুথ করবে, সেই জিনিসটা এখানে ছিল। বাট S23 FE-তে ফেসটা স্মুথ হয়েছে বাট পিকচারের শার্পনেস অনেক কমে যায়, মনে হয় যে একটা সফট লেয়ার পড়ে গেছে এটার পরে। সেটা কিন্তু এই দুইটার সাথে কম্পেয়ার করলে পাশাপাশি দেখলে বোঝা যায়। বাট ফোকাল লেন্থ, নর্মাল ছবি তোলা, লো লাইটের ছবি তোলা, পোর্ট্রেট সেলফি তোলা, সবই কিন্তু দুইটা ফোনের এক্সপিরিয়েন্স ভালো আছে, বাট কোয়ালিটি কিন্তু আপনি অলওয়েজ বেটার পাচ্ছেন S22+-এ। সো ফটোগ্রাফিক সেগমেন্টে যেটা সামারাইজ করতে পারি সেটা হচ্ছে সেলফির জন্য S22+ বেটার, পোর্ট্রেটের জন্য S22+ বেটার, বাট ওভারঅল ছবি তোলার জন্য আপনি দুইটা ফোনের যে কোনো একটাই নিতে পারেন। এবং আমি যদি ভিডিও কোয়ালিটির কথা বলি, দেখেন এই দুইটা ফোনেই আপনি 8K শ্যুট করতে পারবেন, 4K 60 ফ্রেম শ্যুট করতে পারবেন অ্যাক্রস অল দ্য সেন্সর, আপনি পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবেন। বিস্তারিত স্যাম্পল সহ দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এখন পাশাপাশি দুইটা ফোনের আলট্রা ওয়াইডের ভিডিও স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। এই দুইটা ফোন দিয়েই আপনি 8K পর্যন্ত শ্যুট করতে পারবেন, তবে মেইন সেন্সর দিয়ে, যে কারণে 8K আপনি রিলায়েবল বা একদম সিমলেস শ্যুট করতে পারবেন না। তবে 4K 60 ফ্রেম কিন্তু আপনি যে কোনো সেন্সর দিয়েই সিমলেসলি শ্যুট করতে পারতেছেন। সো ভিডিও স্যাম্পল বা ভিডিওর স্পেক কিন্তু খুবই ভালো আছে, এবং এখানে যে ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টেবল ফুটেজ আমি এখানে দেখতে পাচ্ছি। এবং আমি নর্মালি হেঁটে যাচ্ছি, তো এখানে ওভারঅল কেমন ফুটেজ আপনাকে দিচ্ছে এবং যে সুন্দর ওয়াইড একটা ভিউ এখানে পাচ্ছেন সেটা কিন্তু সত্যিই একটা একটা নর্মাল জায়গাকে এক্সট্রাঅর্ডিনারি ভিউ কিন্তু এটার মাধ্যমে বানিয়ে ফেলতে পারবেন। এবং যদি আমি মেইন সেন্সরে শিফট করি, দেখেন এখানে দুইটা পাশাপাশি মেইন সেন্সর দেখতে পাচ্ছেন। এই দুইটা থেকে ওভারঅল কেমন ভিডিও স্যাম্পল বা ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স পাচ্ছেন দেখেন। ওই যে বিল্ডিংটা দেখলে বুঝতে পারবেন, স্কাইটা দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু খুবই সুন্দর লো লাইট এবং হাইলাইটের ডিটেইল দুইটাতেই ভালোভাবে প্রিজার্ভ করতে পারতেছে, এবং ফুটেজগুলো স্টেবল আছে। আমার সাউন্ড কেমন ক্যাপচার করে সেটা হোপফুলি আপনারা এখান থেকে বুঝে ফেলতে পারবেন। এবং এই আমি যদি 3x-এ যাই, দুইটা ফোনেরই কিন্তু টেলিফটো লেন্স রয়েছে। টেলিফটো লেন্সের এখন আপনারা একদম জুম লেন্সটা দেখতে পাচ্ছেন, তো এখানে কোনো আপনার ফোকাল লেন্থের ইস্যু নাই, এবং ওভারঅল স্টেবল ফুটেজ পাচ্ছেন। আপনি ভালো রেজুলেশনের ভিডিও করে ফেলতে পারবেন। সো হোপফুলি একটা আইডিয়া আপনারা পেলেন যে এই দুইটার ভিডিওর এক্সপিরিয়েন্স আসলে কেমন হবে, এবং অন্যান্য স্পেসিফিকেশন যা আছে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এইটা হলো পোর্ট্রেট ভিডিও দেখতে পাচ্ছেন 1x-এ। এখন দেখেন খুব সুন্দর, দুইটাতেই ভালো এজ ডিটেক্ট করতে পারে, এবং ভিডিও কোয়ালিটি কেমন সেটা দেখতে পাচ্ছেন। ঘুরে আসো। এবং 1x থেকে এটাতে আবার দুইটা ফোনে 3x-এ আপনি পোর্ট্রেট দিতে পারবেন, সেটার একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, সেটা থেকে আরও একটা আইডিয়া ভালো পেয়ে যাবেন। এটা হলো 3x-এর ভিডিও, এটাতে খুব টাইট ফোকাল লেন্থ আপনারা পাবেন। সো যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, সিনেমাটোগ্রাফিকে প্রায়োরিটি দিতে চান, সেই জন্য কিন্তু এটা খুবই ভালো হবে। এবং ওভারঅল এই দুইটাতে আপনি পোর্ট্রেট ভিডিও করতে পারবেন, তবে 4K ভিডিও করার ক্যাপাবিলিটি নাই, অনলি ফুল এইচডিতে আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে। তবে ভিডিও কোয়ালিটি কেমন সেটা হোপফুলি আপনারা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে ফেললেন। এইটা হলো পাশাপাশি দুইটার সেলফি ক্যামেরার ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছেন। এই দুইটা ফোন দিয়ে আপনি 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। তো আমার পিছনে স্কাই দেওয়া আছে, তো এখানে আপনারা ডাইনামিক রেঞ্জটা কেমন ক্যাপচার করতে পারেন সেটা দেখলে বুঝতে পারবেন। তবে এখানে ক্যামেরায় যেটা আমি বুঝতে পারতেছি, আমার দাড়ির দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে কালারটা কেমন, দুইটাতে দুই রকম দেখা যাচ্ছে। এবং এখানে আমি বেশি শার্প ফুটেজ দেখতে পাচ্ছি S22+-এ, তবে S23 FE যে খারাপ তা কিন্তু নয়, তবে এখানে দেখলে একটা ডিফারেন্স কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এবং ওভারঅল আমার কাছে মনে হয় যে এই দুইটা ফোনের যে কোনো একটাই আপনারা যদি ভিডিওগ্রাফির জন্য কিনতে চান তাহলে আসলে খারাপ হচ্ছে না, কারণ দুটাতেই কিন্তু অলমোস্ট একই রকম সিমিলার স্পেক অফার করে। এইবার আসি যে এই দুইটা ফোনের ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন পেয়েছি। দেখেন এই দুইটা ফোনেই কিন্তু 4500 মিলিঅ্যাম্পিয়ার করে একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তবে বেশি ফাস্ট চার্জ রয়েছে S22+-এ। এবং এই দুইটা ফোনের ব্যাটারি এক্সপিরিয়েন্সে একটু ডিফারেন্স আমি দেখেছি, সেটা হচ্ছে আমি এই যে S23 FE এটা আমি হেভি ইউজ করে 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, এবং অনলি 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি S22+-এ। সো এই দুইটা ফোনের আধা ঘন্টা ডিফারেন্স কিন্তু আমি পার্সোনালি ইউজ করে পেয়েছি। সো আমার কাছে মনে হয় যে ব্যাটারি ব্যাকআপকে প্রায়োরিটি দিয়ে কিনলে ডেফিনেটলি S23 FE-টা বেটার হবে, কারণ এইটাতে বেটার ব্যাটারি ব্যাকআপ আপনি পাচ্ছেন। বাট দুইটা ফোনেরই নর্মাল যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু একজন হেভি ইউজারের জন্য মোর দ্যান ইনাফ। সো ফাইনাল কথা হচ্ছে 2024 সালে এসে এই সময়ে S22+ কিনবেন নাকি S23 FE কিনবেন। দেখেন আপনি যদি একটু লং টাইম ধরে ব্যবহার করতে চান
এবং সাথে বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাহলে S23 FEটা কিনতে পারবেন। তবে এখানে কিন্তু প্রিমিয়াম এক্সপিরিয়েন্সটা পাবেন না S22 প্লাসের মতো। বাট আপনি যদি চিন্তা করেন অলরাউন্ড একটা ফোন যদি পেতে চান, সেটা যে কোনো দিক থেকে বেস্ট হতে হবে, তাহলে S22 প্লাসটাই এই বাজেটে বেটার হবে। এখন একটা প্রশ্ন হলো যে এই বাজেটে অন্য কোনো প্রিয়ন ফোন কি আছে কিনা যেটা এটার থেকে বেস্ট? অন্যান্য অনেক ব্র্যান্ডের ফোন আছে, সবগুলোর সাথে আমি কম্পেয়ার করে বলতে পারবো না, বাট মোস্টলি যে ফোনগুলো আমি ইউজ করেছি সেগুলোর সাথে কম্পেয়ার করলে আমি বলতে পারি যে সব দিক থেকে কম্পেয়ার করলে এখনও পর্যন্ত এই বাজেটে বেস্ট ডিভাইস হবে S22 প্লাস। এছাড়া আইফোনেও অনেক মডেল আছে, গুগলের অনেক মডেল আছে, বিভিন্ন ব্র্যান্ডের আছে, বাট আমি এখনও পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি S22 প্লাসটাই এখনও পর্যন্ত বেস্ট ডিভাইস এই 45,000 টাকার আশেপাশের বাজেটে যদি এখন আপনি একটা পুরাতন ফোন কিনতে চান। সো এইটাই ছিল মূলত আমার পার্সোনাল থট এই দুইটা ফোন নিয়ে। এই দুইটা ফোন থেকে যে কোনো একটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।